ব্যবস্থাপনা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ১২৮ বছরে চট্টগ্রাম বন্দর সূচকে এগিয়েছে ৪ ধাপ। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ছুঁয়েছে ২টি মাইলফলক। আমদানি বাড়ায় রাজধানীর পাইকারি বাজারে কমেছে অধিকাংশ নিত্যপণ্যের দাম। নতুন চাল বাজারে এলেও আশানুরূপ বেচাকেনা না হওয়ায় লোকসানের আশঙ্কা আড়তদারদের। এবং দফায় দফায় বৈঠকের পরও গ্রিসকে ঋণ দেওয়ার ব্যাপারে একমত হতে পারেনি ইউরোজোন। অর্থনীতি পুনর্গঠনের পরামর্শ ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি আসাদ আজিম। দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দর আজ পা রাখল ১২৮ বছরে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯২% এই সমুদ্র বন্দর দিয়ে পরিচালিত হয়। ঘন ঘন শ্রমিক অসন্তোষ, পণ্য খালাসে ধীরগতি সহ নানা কারণে একসময় দেশি বিদেশি জাহাজ মালিকদের কাছে বন্দরটি ছিল দুঃস্বপ্নের মতো। তবে ব্যবস্থাপনা ও দক্ষতার উন্নতির ফলে সূচকে এগিয়েছে ৪ ধাপ। এছাড়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম্প্রতি ২টি মাইলফলকও ছুঁয়েছে এ বন্দর। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা সলিল। খ্রিস্টপূর্ব নবম শতক থেকে চট্টগ্রাম বন্দরের খ্যাতি ছড়িয়ে পড়ে এশিয়া ইউরোপে। তখন চট্টগ্রাম বন্দর পরিচিত ছিল শ্বেতগাং নামে। ১৮৮৭ সালে কর্ণফুলী নদীর মোহনায় বর্তমান অবস্থানে চট্টগ্রাম বন্দরে যাত্রা শুরু হয়। বর্তমানে ১৯৭৬ সালের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অর্ডিন্যান্সের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই বন্দর। শুরুর দিকে মাত্র একটি জেটি দিয়ে যাত্রা হলেও ১২৮ বছরে অবকাঠামো ও পরিধি দুটোই বেড়েছে। এদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই চলতি বছরে কন্টেইনার হ্যান্ডলিং এবং পণ্য ডেলিভারিতে ইতিহাস গড়েছে দেশের বৃহত্তম এ বন্দর। মার্চ ২০১৫ মাসে আমরা ১,৫৫,৯০৮টি কন্টেইনার হ্যান্ডেল করেছি, যেটা ছিল ১২৮ বছরের সর্বোচ্চ রেকর্ড। তবে নিউমোরিং কন্টেইনার টার্মিনালটি পুরোপুরি চালুর পাশাপাশি বন্দর চ্যানেলের নাব্য ও বন্দরের পরিধি বৃদ্ধি করে আরও আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা। নিউমোরিং কন্টেইনারটা চালু হচ্ছে না কেন? এটা খুব তাড়াতাড়ি চালু করার দরকার, এবং এটা চালু করলে পরে আমাদের যে কন্টেইনার নিয়ে যে প্রবলেম, সেই কন্টেইনার নিয়ে প্রবলেমটা অনেকাংশে সলভ করবে। বর্তমান যন্ত্রপাতি আছে সেগুলোকে আর আধুনিকায়ন করতে হবে এবং নাম্বার অফ ইকুইপমেন্ট হ্যান্ডলিং ইকুইপমেন্ট যেগুলো দরকার সেগুলোর নাম্বার বাড়াতে হবে। ড্রেজিং এর অভাবে অনেক জাহাজ আপনার জট লেগে থাকে, অনেক বেশি রাফটে জাহাজ বন্দরে আসতে পারে না, এবং সেটা যদি করা হয় ঠিকমতো জাহাজ এখানে অনেক জাহাজ ঢুকতে পারবে, জাহাজ জট থাকবে না। এক্ষেত্রে ট্রানজিট ও $৫,০০০ কোটি পোশাক রপ্তানির চ্যালেঞ্জকে সামনে রেখে নানা পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান বন্দর চেয়ারম্যান। আমরা লালদিয়া বাল্ক যে টার্মিনাল, সেটার কাজ হাতে নিয়েছি, এবং বে টার্মিনাল যেখানে আমরা কয়লা এবং সিমেন্ট হ্যান্ডেলিং করব, এটার কাজও আমরা হাতে নিয়েছি। যুক্তরাজ্য ভিত্তিক লয়েডস লিস্ট অনুযায়ী বিশ্বের ১০০টি শীর্ষ বন্দরের মধ্যে বর্তমানে ৮৬তম অবস্থানে আছে চট্টগ্রাম বন্দর। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, আগে জানিয়েছি ১২৮ বছরে পা দিল চট্টগ্রাম বন্দর। এই উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, বন্দর, এবং এই বন্দর আপনারা জানেন যে দেশের ৯২% আমদানি এবং রপ্তানি বাণিজ্য এই বন্দর দিয়ে পরিচালিত হয়, এবং বর্তমানে যে বিশ্বের শীর্ষ ১০০টি বন্দর আছে তার মধ্যে ৮৬তম অবস্থানে আছে চট্টগ্রাম বন্দর। এবং চট্টগ্রাম বন্দরদের কিন্তু মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, এবং রিজিওনাল যে ৬৯টি বন্দর আছে তার মধ্যে বর্তমানে চট্টগ্রাম বন্দর ১ নম্বর অবস্থান করছে। আজকে এই বন্দর দিবস উপলক্ষে কিছুক্ষণ আগে বন্দর ভবনে চট্টগ্রাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ। এছাড়া আজকে এই বন্দর দিবস উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে বন্দরে যে মুক্তিযোদ্ধা আছেন, যারা শহীদ হয়েছেন এবং জীবিত আছেন, কর্মরত মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্মকর্তা, তাদেরকে এবং তাদের পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হবে, আর্থিক অনুদান দেওয়া হবে, এবং নৌবহমন্ত্রী শাহজাহান খান এই অনুষ্ঠানে উপস্থিত থাকার
করার কথা আছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে যে মতবিনিময় সভা হয়েছে সেখানে বন্দর চেয়ারম্যান আমাদেরকে বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা এবং যে $50 বিলিয়ন পোশাক রপ্তানি যে টার্গেট করা হয়েছে সেই টার্গেটকে সামনে রেখে এবং 2019 সাল নাগাদ চট্টগ্রাম বন্দরের যে টার্গেট প্রায় বর্তমানে চট্টগ্রাম বন্দর বছরে প্রায় 17 লাখ টিউব কন্টেইনার হ্যান্ডলিং করে থাকে, যেটা 2030 সাল নাগাদ প্রায় 30 লাখ টিউব কন্টেইনার হ্যান্ডলিং এর যেটা টার্গেট করা হয়েছে। তো সেই টার্গেটকে সামনে রেখে বন্দর কর্তৃপক্ষ তাদের যে পরিকল্পনার কথা তাদের তুলে ধরেছেন এবং তারা জানিয়েছেন যে এই সময়ের মধ্যে যদি কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল এবং এনসিটি টার্মিনাল পুরোদমে যদি চালানো যায় এবং পুরোদমে যদি অপারেশনে যায় তাহলে হয়তো সেই কন্টেইনার হ্যান্ডলিং এর তাদের টার্গেট অর্জন করা সম্ভব হবে, না হলে তারা ব্র্যাকেট করতে হতে পারে। এছাড়া চট্টগ্রাম বন্দরের যে বিভিন্ন পরিকল্পনা এর মধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর ভিটিএমএস এর আওতায় আনা হয়েছে, সিটিএমএস সিস্টেম চলছে এবং বহির্নগরে আগে তুলনায় দুর্ঘটনা অনেক কমেছে এবং একসময় যে অনিরাপদ বন্দর হিসাবে চট্টগ্রাম বন্দর লাল তালিকা ছিল সেই দুর্নামও কিন্তু ঘুচিয়েছে এবং বর্তমানে প্রায় গত বছরেই কিন্তু উন্নতির সূচক চট্টগ্রাম বন্দর 4 ধাপ এগিয়েছে। তো এর বাইরেও চট্টগ্রাম ক্ষোভ আছে যে ক্যাপিটাল গেজিং প্রকল্প এখনো শেষ হয়নি, সে কারণে বন্দরে পলি জমছে এবং নাব্যতার সমস্যা হচ্ছে। তো বন্দর ব্যবহারকারী আশা করছেন যে ভবিষ্যতে বন্দরের পরিধি এবং নাব্যতা বন্দর চ্যানেলের নাব্যতা আরো বাড়ানো হবে এবং এই লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ বে টার্মিনাল এবং লালদিয়া টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প গ্রহণের কথা আমাদেরকে জানিয়েছে। তো আজকে এই ইতিহাসে চট্টগ্রাম বন্দরে 128তম দিবস পালন করা হচ্ছে এবং রাতে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং দুপুরে কিন্তু মেজবান আয়োজন করা হয়েছে। তাছাড়া এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর দিবসের 128তম দিবসের উদযাপনের তথ্য। চট্টগ্রাম থেকে বন্দর দিবস সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। আজ বন্দর দিবস পালন করা হচ্ছে, সেখানকারই নানা কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর পাইকারি বাজারে কমেছে রসুনের দাম। এক সপ্তাহ আগে 75 টাকা থেকে বেড়ে 95 টাকা হলেও এ সপ্তাহে কেজি প্রতি রসুনের বাজার দর 85 টাকা। ব্যবসায়ীদের দাবি, আমদানির পরিমাণ বাড়ায় পেঁয়াজ, আদা, আলু সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও কমতির দিকে। তবে নতুন চাল বাজারে আসা শুরু হতে চললেও আশানুরূপ বেচাকেনা না হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন আড়ত মালিকরা। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজারে কেজিতে 2 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 26 থেকে 28 টাকায়। আমদানি করা পেঁয়াজের দাম কমেছে কেজিতে প্রায় 3 টাকা। 7 দিনের ব্যবধানে রসুনের বাজার দর নেমে এসেছে 80 থেকে 85 টাকায়। আড়তদাররা বলছেন, আমদানিতে বিদ্যমান জটিলতা কেটে যাওয়ায় প্রায় সব পণ্যের বাজার দরই কমতির দিকে, যা অব্যাহত থাকবে সামনের দিনগুলোতেও। রসুনে কমছে 10 থেকে 12 টাকা, রসুন বেচতেছি বর্তমানে 78 টাকা 80 টাকা। আদার বাজার কমছে 15 টাকা, মাল আমদানি হচ্ছে এই কারণে বাজারে কমছে। কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 114 টাকায়। তবে কমেছে খেসারি, মুগ আর বুট সহ প্রায় সব ধরনের আমদানি করা ডালের দাম। কেজি প্রতি খোলা চিনি 34 টাকা হলেও বাজারে প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। খোলা চিনি যেটা বস্তা চিনি, যে জায়গায় 1950 টাকা বস্তা ছিল এই জায়গায় এখন 1730 টাকা আসছে বস্তা। কেজি প্রায় 34 টাকা 60 পয়সার মতো এসে পড়ছে। কিন্তু যারা প্যাকেটজাত বিক্রি করতেছে তারা কিন্তু এখনো দাম কমায় নাই। বাজার আসলে প্রতির দিকে, সামনে আসলে সিটি কর্পোরেশন নির্বাচন, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত এটা পয়লা বৈশাখ গেল, সেই কারণে আপনার অনেকাংশে বিক্রি কম। এদিকে নতুন চাল আসার সময় ঘনিয়ে এলেও বাজারে তেমন বিক্রি বাট্টা নেই পুরনো চালের। ফলে আগে থেকে মজুত করা চাল কিছুটা লসে বিক্রি করছেন আড়ত মালিকরা। নতুন ধান আসবে বিধায় পুরান চাল বহুত আমাদের আটকে গেছে, যার পরিপ্রেক্ষিতে এখন আমরা বস্তায় 200, 250, 300 টাকা লস দিয়ে আমরা চাল বিক্রি করতেছি। এছাড়া উপায় নাই, কারণ চাল তো আপনার 1 বছর বেশি থাকে না। তবে স্বাভাবিক রয়েছে খোলা কিংবা বোতলজাত সব ধরনের ভোজ্য তেলের বাজার। কেজিতে 40 থেকে 70 টাকা পর্যন্ত কমেছে প্যাকেট প্রতি গুঁড়ো দুধের দাম। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পুরনো ঢাকার বড় পাইকারি ফল বাজার বাদামতলীতে গত বছরের তুলনায় অনেকটাই কমেছে গ্রীষ্মকালীন ফল তরমুজের বিক্রি। হঠাৎ চাহিদা কমায় লোকসানের আশঙ্কা করছেন মৌসুমি এই ফল চাষের সঙ্গে জড়িতরা। এদিকে প্রায় আমদানি নির্ভর হয়ে পড়া এই বাজারের ফল ব্যবসায়ীরা বলছেন, এখনও কাটেনি দীর্ঘদিন ধরে চলা হরতাল অবরোধের নেতিবাচক প্রভাব। আগের চেয়ে অর্ধেকে নেমেছে তাদের বিক্রিও। তবে দীর্ঘমেয়াদে ব্যবসায়িক সুবিধার জন্য আমদানি শুল্ক ও ব্যাংক ঋণের ক্ষেত্রে সুদের হার কমানোর দাবি ফল আমদানিকারকদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের প্রতিবেদনে।
গ্রীষ্মের দাবদাহে ব্যস্ত জীবনে সতেজতা ফিরিয়ে আনতে যেন জুড়ি নেই রসালো ফল তরমুজের। তবে পুরনো ঢাকার বাদামতলীর তরমুজ ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় অনেকটাই চাহিদা কমেছে মৌসুমী এ ফলের, তাই তুলনামূলক কম দামেই বিক্রি করতে হচ্ছে তাদের। বৃষ্টির জন্য তো পাইকাররাও মনে করে আসে না, দাম সস্তা হয়ে গেছে। যেটা এককালে বেশি বড় ওইটা 250 টাকা পিস, তারপরে আছে 100 টাকা পিস, 150 টাকা পিস, 50 টাকা পিস, 40 টাকা পিস। তরমুজের পর্যাপ্ত উৎপাদনের পর হঠাৎ বেচা বিক্রি কমায় লোকসানের আশঙ্কা দাদন ব্যবসায়ী আড়তদারদের। গতবার যেগুলি মালে 3000 টাকা বিক্রি হয়েছে, এটা এখন 2000 টাকা বিক্রি হতেছে। বৃষ্টি ওয়েদার খারাপ হতে সিজনটা খারাপ হয়ে গেছে, প্রত্যেকটা চাষিও মার খেয়েছে, আড়তদারও মার খেয়ে গেছে। এদিকে বাদামতলীর এই ফল বাজারে তরমুজ ছাড়া আপেল, আঙ্গুর, কমলা সহ বেশিরভাগ ফলই আমদানি করা। এসব ফলের বিক্রিও প্রত্যাশার অর্ধেকে নেমেছে বলে জানালেন আমদানিকারকরা। না, হরতাল পর্ব এখন কাটে নাই। যারা ইম্পোর্টার তারা ব্যাংক থেকে যে ঋণ নিচ্ছে তারা ঋণ নিতে পারতেছে না। কোর্টে অনেকদিন মাল পড়ে রয়েছে, মাল ডেলিভারি নিতে পারে নাই। আমরা যা আশা করি তার 50% বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন 4 থেকে 5 কোটি টাকার ফল বিক্রি হয় আমদানি নির্ভর হয়ে পড়া বাদামতলীর এই ফল বাজারে। তবে ফল আমদানিতে উচ্চ শুল্ক আর উচ্চ সুদের ব্যাংক ঋণের কারণে দীর্ঘমেয়াদে সুবিধা করতে পারছেন না তারা। 100 টাকার মালে 122 টাকা ট্যাক্স দিতে হয়। পৃথিবীর কোথাও নাই ব্যাংকের ইন্টারেস্ট 14%, 15%, সর্বোচ্চ 9 থেকে 11%-এর উপরে আমি কোনো দেশে দেখিনি, আমি যত দেশে গেছি। আমরা চাচ্ছি যে 9%-এর বেশি ইন্টারেস্ট দেব না। আর ভোক্তা পর্যায়ে আস্থা ধরে রাখতে ফরমালিন পরীক্ষার নামে হয়রানি বন্ধেরও দাবি বাদামতলীর ফল ব্যবসায়ীদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়েই আমাদের এবারের আয়োজন, চলুন দেখে নেই এক নজরে। আমাদের বিএসটিআই আছে, এখানে আমাদের রিজিওনাল অর্গানাইজেশন হিসেবে সারসো আছে। এগুলোর সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে। আমাদের চলমান যেসব উদ্যোগ আছে সেই উদ্যোগগুলি যাতে রপ্তানিকারকরা জানতে পারেন, দ্বিপাক্ষিক একটা এসপিএস চুক্তি করতে পারি, সেটা দ্বিপাক্ষিক হতে পারে অথবা সার্কের যে ভিত্তিতে সাফটা যেটা আছে তার অন্তর্ভুক্তির তেও হতে পারে। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই এসপিএস সম্পর্কিত যেসব আমাদের বিভিন্ন ধরনের ইস্যু আছে এটা আমরা সহজে সমাধান করতে পারবো। বহু চীনা কোম্পানি বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগ করতে চায়। আমাদের সরকার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চায়নাকে একটা স্পেশাল এরিয়া দিয়ে দেব, যেখানে তাদের দেশের বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করবে। যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে আলোচনা করে দেখা যাচ্ছে যেটুকুও পেয়েছেন, রানা প্লাজা ভেঙে পড়ার আগে ওনারা যা ছিলেন তার চেয়ে ওনারা এর চেয়ে ভালো নেই। যারা অবহেলিত, যারা গিয়ে দেখা করতে পারছেন না, আমি সদস্য হিসাবে এবং বিজেপির সাবেক সভাপতি হিসাবে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা বিজেপিতে আসবেন। আমি জানি না আদৌ এটা ঘটেছে কিনা, আর ঘটে থাকলে তো অবশ্যই এটা আমাদের দায়িত্ব নিতে হবে। এই সেক্টর থেকে আমরা $1 বিলিয়ন রেভিনিউ ফরেন কারেন্সি আর্ন করার আমরা টার্গেট লক্ষ্য নির্ধারণ করেছি, যেটা আগামী 2019 সালের আগেই সম্ভব আপনাদের মাধ্যমে। ক্ষতিপূরণ বলেন 100 মাইনে 1 লক্ষ টাকা, কিন্তু রানা প্লাজা এফেক্টেড কেউ 1 লক্ষ, কেউ 5 লক্ষ, কেউ 15 লক্ষ, কেউ 20 লক্ষ, কেউ 10 লক্ষ টাকা করে পাচ্ছেন, কিন্তু কোন রকম সাহায্য ক্ষতিপূরণ কিছু পান নাই। এরকম যদি কেউ থাকে আপনি দয়া করে আমাদেরকে যোগাযোগ করেন, আমরা তার ব্যবস্থা করব। শিক্ষার হার, তারপরে আমাদের রিজার্ভ 23 বিলিয়ন, পাকিস্তানের 10 বিলিয়ন, আমাদের এক্সপোর্ট 30 বিলিয়ন হয়েছে, এবার আমরা টার্গেট করেছি 33.2 বিলিয়ন। সুতরাং হিসাব করা বা অ্যাকাউন্টেবিলিটি বা ট্রান্সপারেন্সি, এই কাজটা সাধারণত এই আইসিএফ এর মাধ্যমে হয়ে থাকে। Our apparel industries are growing. আমরা আমাদের পোশাক খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বিদেশি ক্রেতা ধরে রাখতে কমপ্লায়েন্স ইস্যুতে অনেক কাজ করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে 1 নম্বর স্থান দখল করব আমরা। It has been targeted. আমরা আমাদের তৈরি পোশাক খাতের কারখানাগুলোকে এখন কমপ্লায়েন্স করতে পেরেছি। এটা খুব অবাক বিষয় যে এখাতে যে সমস্যাগুলো ছিল তা দূর করা হয়েছে এবং ব্যবসায়ীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশের তৈরি পোশাক খাত। 15 তলা 20 তলা করে প্রত্যেকটা স্কুল ভবনগুলোকে যদি আমরা ডেভেলপ করি তাহলে আমাদের বাচ্চারা কাছে অনায়াসে লেখাপড়া করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাদের সামাজিক দায়বদ্ধতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা যে তহবিল আমরা করেছি, সেই তহবিল থেকে প্রত্যেকটি মৃত ব্যক্তির পরিবারকে পুনর্বাসনের জন্য 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন মাননীয় গভর্নর মহোদয়। প্রত্যেকটি শাখা, মানে ইম্পর্টেন্ট শাখা যেগুলো আছে, সেই শাখায় একটা করে হটলাইন টেলিফোন দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা ব্যাংকগুলোকে নির্দেশনা দেব। ব্যাংকগুলো থানাকে অ্যাপ্লাই করবে, থানা যাতে, নিকটস্থ থানা যাতে খুব তাৎক্ষণিকভাবে যে কোনো জায়গা থেকে ওই হেডলাইনে ফোন যাওয়ার সাথে সাথে ছুটে আসতে পারে রেস্কিউতে, সেই জন্য আইজিকে একটা অনুরোধ করা হয়েছে। নগরবাসীদের মানসিক স্বস্তি দিতে ঢাকায় বেশ কয়েকটি উদ্যান নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে এখন সেগুলোর নাজুক অবস্থা। উদ্যানগুলো অব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশ বান্ধব না হওয়ায় এরই মধ্যে ভ্রমণ পিপাসু মানুষদের আস্থা হারাতে বসেছে। তাই নির্বাচিত প্রতিনিধিরা উদ্যানগুলো রক্ষণাবেক্ষণের মাধ্যমে সবুজায়নকে সুনিশ্চিত করবেন বলে মনে করেন নগরবাসী। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। ইট আর কংক্রিটে সাজানো আমাদের রাজধানী, অথচ 15 থেকে 30 বছর পূর্বেও এই ঢাকা ছিল বৃক্ষশোভিত একটি শহর। একসময় সবুজ বৃক্ষরাজির অপরূপ নিদর্শন ছিল রাজধানীর উদ্যানগুলো, কিন্তু সময়ের বিবর্তনে তা এখন হারিয়ে যাচ্ছে। জনবহুল এই রাজধানীতে উন্মুক্ত স্থানের পরিমাণ কমছে ধারাবাহিকভাবেই। উভয় সিটি কর্পোরেশনের অধীনে এখনো যে সকল পার্ক বা উদ্যান রয়েছে তাতেও নেই ন্যূনতম সুযোগ সুবিধা। 20 বছরেরও বেশি সময় ধরে রমনা উদ্যানে সকালে শরীর চর্চা করছেন 70 বছর বয়সী শাহজাহান। জানালেন নানা অভিযোগের কথা। শারদী উদ্যানে আমি ওখানে যাই না, এখানে যে মেনটেন্যান্স আছে ওখানে আরো নাই, পরিষ্কার নাই, নোংরামিটা বেশি, দোকান পয়সা ভিতরের মধ্যে, ব্যায়াম করার যে একটা খোলামেলা ওই জিনিসটা এখানে পাওয়া যায় না। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে উদ্যানগুলোর সৌন্দর্য বৃদ্ধিতে নতুন নগরপিতার কাছে বিভিন্ন দাবি ছিল উদ্যানে আসা ভ্রমণ পিপাসুদের। ক্লিনিং অবস্থা খুবই খারাপ, এখানে পরিবেশ বান্ধব না, গাছ আছে কিন্তু কোনো টেক কেয়ার হচ্ছে না, যারা এখানে কাজ করেন তারাও কোনো কাজ করেন না। আসলে আমরা আশা করব যে পার্কটা আরো পরিষ্কার পরিচ্ছন্নতা যেন থাকে, বিশুদ্ধ খাওয়ার পানি প্লাস ওয়াশরুমে যেন সবসময় পানি থাকে। সরকারি বেসরকারি অংশীদারিত্বের পাশাপাশি নাগরিক কমিটির ভিত্তিতে উদ্যানগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য নির্বাচিত নগরপিতাকে পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। সরকারি বেসরকারি আমাদের অংশীদারিত্বের ভিত্তিতে যদি এই রক্ষণাবেক্ষণের কাজগুলি দেওয়া হয়, আমি বলবো পার্কগুলি খুব দ্রুতই সজীবতা তাদের ফিরে পাবে। আমরা চাই না কোনো খারাপ উদাহরণ হোক, যতগুলো পার্ক অথবা খেলার মাঠ উদ্যান আছে সেগুলো সিটি কর্পোরেশন সংরক্ষণ করবে এবং জনগণের সহযোগিতা নিয়ে। তবে স্বার্থান্বেষী কোনো মহল যেন সুযোগ নিতে না পারে সেদিকেও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা। গতকাল সন্ধ্যা 7টার দিকে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক নাজবুল আহসান ও পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এবারের মেলায় ভারত, পাকিস্তান ও ইরান সহ 4টি দেশের মোট 71টি স্টলে বিভিন্ন শিল্পপণ্য বিক্রি ও প্রদর্শন করা হবে। আন্তর্জাতিক প্রশাসনিক পেশাদার দিবস এবং প্রফেশনাল সেক্রেটারিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রেসিডেন্ট মাহমুদ আরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। দফায় দফায় আলোচনার পরও ঋণ সহায়তা দেওয়ার বিষয়ে গ্রিসের সাথে কোনো চুক্তিতে আসতে পারেনি ইউরোজোন। শুক্রবার সিদ্ধান্ত ছাড়াই শেষ হল লাটভিয়ার রাজধানী ব্রিগায় অনুষ্ঠিত ইউরো গ্রুপের অর্থমন্ত্রীদের বৈঠক। 24শে এপ্রিল দাতা গোষ্ঠীর সিদ্ধান্তে আসার কথা থাকলেও গ্রিসের নীতি নির্ধারকদের সাথে বৈঠকে ইউরোজোনের অর্থমন্ত্রীরা বলেন, ঋণ পেতে হলে গ্রিসকে সর্বপ্রথম অর্থনৈতিক পুনর্গঠন কার্যক্রম নিশ্চিত করতে হবে। এদিকে অনেক প্রত্যাশার পরও ঋণ চুক্তি করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস এবং অর্থমন্ত্রী ইয়ান্নিস ভারুফাকিস। তবে বারবার সুযোগ দেওয়ার পরও সঠিক সময়ে পুনর্গঠন কার্যক্রমের তালিকা দাতা গোষ্ঠীর কাছে জমা দিতে না পারায় ইউরো গ্রুপের চেয়ারম্যান
ইরুন দায়ুসলুবুমের কাছে ব্যাপক সমালোচিত হয়েছেন দেশটির অর্থমন্ত্রী ভারুফাকিস। এ বিষয়ে আগামী 11 এপ্রিল দাতাগোষ্ঠীর সাথে গ্রিসের নীতি নির্ধারকদের আবারও বৈঠকের কথা রয়েছে। তবে গ্রিস অর্থশূন্য হয়ে যাওয়ার পূর্বেই দাতাগোষ্ঠীকে জরুরি কোনো সিদ্ধান্তে আসা উচিত বলে মত বিশেষজ্ঞদের। Ministers are set to review Greece's progress and shouldn't be completely ruled out. Since Kerry Craig says a Greek exit could happen by June when the country's bailout package. শুধু আবাসন খাত নয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে টালমাটাল যুক্তরাজ্যের ব্যাংকিং খাতও। অতিরিক্ত করের ধাক্কা সামলাতে লন্ডনের পরিবর্তে এশিয়ার দেশগুলোতে হেড অফিস স্থানান্তরের পরিকল্পনা করছে যুক্তরাজ্য ভিত্তিক ব্যাংকগুলো। করের বোঝায় জর্জরিত যুক্তরাজ্যের ব্যাংকগুলো। প্রতি বছর গুনতে হয় প্রায় 20% কর। গত 5 বছরেরও কম সময়ে দেশটির ব্যাংকিং খাতে 8 দফায় কর বাড়ানো হয়েছে। এতে করে বাড়ছে পরিচালন ব্যয়। খরচ কমাতে তাই দিন দিন কর ফাঁকির মতো বিভিন্ন অসাধু উপায় অবলম্বনের দিকে ঝুঁকছে ব্যাংকগুলো। এমনকি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চালানো প্রচারণায়ও বিভিন্ন প্রার্থী আভাস দিচ্ছেন ব্যাংক কর্মকর্তাদের বোনাস কমানো সহ এ খাতের উপর অতিরিক্ত কর আরোপের। এমন অবস্থায় এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টারের মতো যুক্তরাজ্য ভিত্তিক দুটি বহুজাতিক ব্যাংক তাদের হেডকোয়ার্টার এশিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করেছে। যদি লেবার পার্টি ক্ষমতায় আসে তাহলে তারা কঠিন হাতে ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করবে, আর এ খবরে ব্যাংকগুলো যুক্তরাজ্যে ব্যবসা করার আগ্রহ হারাচ্ছে। মূলত দেশের অতিরিক্ত ব্যয় মেটাতেই ব্রিটিশ সরকার ব্যাংকিং খাতের উপর দফায় দফায় অতিরিক্ত কর ধার্য করছে। এদিকে ব্যাংকগুলো যদি সত্যি ব্যবসা স্থানান্তর করে তবে কর্মী ছাঁটাই সহ হারাতে হবে ব্যবসায়ী অংশীদার। সেক্ষেত্রে বাড়তি চাপ তৈরি হবে ব্রিটেনের অর্থনীতিতে। আপনি যদি হংকং এর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন সেখানে কর্পোরেট ট্যাক্স হার মাত্র 16.5%। এটা ব্যাংকের পরিচালন ব্যয় বাড়িয়ে তুলছে না, তাই বিশ্বের সঙ্গে ভারসাম্য বজায় রাখা হচ্ছে। অথচ যুক্তরাজ্যে এর উল্টো ঘটনা ঘটছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন শেষ পর্যন্ত হয়তো নতুন সরকার ব্যাংকিং খাতের প্রতি সহানুভূতিশীল হবে। তবে যুক্তরাজ্যের ইতিহাসের সবচেয়ে অনিশ্চিত নির্বাচনে কে জয়লাভ করবে সে সম্পর্কে আগাম ধারণা না পাওয়ায় অর্থনীতি নিয়ে শঙ্কা দূর হচ্ছে না সংশ্লিষ্টদের মধ্যে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। দেশীয় অর্থ বাণিজ্যের আরও একটি খবর জানিয়ে দিব। দর্শক, বিনিয়োগ আকৃষ্ট করতে রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজন করা হয়েছে ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2015 এর। আমরা সরাসরি চলে যাব সেখানে। দুঃখিত দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সরাসরি সে অনুষ্ঠানটিতে যেতে পারছি না। আবারও দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবরে চলে যাচ্ছে। গুগল ইউরোপের বাজারে একচ্ছত্র আধিপত্য করছে। ইউর এমন অভিযোগের পরও বেড়েছে গুগলের মুনাফার পরিমাণ। চলতি বছরের প্রথম প্রান্তিকে গুগলের মুনাফা হয়েছে $1,550 কোটি, যা গেল বছরের একই সময়ের তুলনায় 11% বেশি। এর মধ্যে শুধুমাত্র বিজ্ঞাপন বিক্রির কারণে মুনাফা হয়েছে $359 কোটি। এছাড়া একই সময়ে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় 12% বেড়ে দাঁড়িয়েছে $1,730 কোটি। তবে ডলার শক্তিশালী হওয়ায় কমেছে মার্কিন অন্যান্য টেক জায়ান্টের মুনাফা। Google rejected a request to wait until the new laws are in place. It's not yet clear what will happen when they are. গুগল চালু করেছে তাদের নতুন তারহীন সেবা প্রজেক্ট পাই। এতে খরচ পড়বে মাত্র $20। সঙ্গে অতিরিক্ত 10 গিগাবাইট ডাটা ব্যবহার করতে পারবে। তবে গ্রাহক যে পরিমাণ গিগাবাইট ব্যবহার করবে শুধুমাত্র তার জন্যই মূল্য পরিশোধ করবে। তারহীন এই সুবিধা দিতে গুগলকে নির্ভর করতে হয়েছে স্প্রিন্ট এবং টি মোবাইল নেটওয়ার্কের উপর। গুগল বলছে আপাতত পরীক্ষামূলকভাবেই তারা এই কার্যক্রম শুরু করেছে। তবে বিশ্লেষকরা বলছেন যদি গুগল সফল হয় তাহলে অন্যান্য তারহীন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতার মুখে পড়বে। চলতি বছরের প্রথম প্রান্তিকে $500 কোটি লোকসান গুনেছে মাইক্রোসফট। ডলারের শক্তিশালী মূল্যমানের কারণে এই লোকসান গুনেছে সফটওয়্যার ফার্মটি। এর মধ্যে ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়াকে কিনে নেয়ার পর ব্যবসায়িক পরিচিতির জন্য ব্যয় হয়েছে $19 কোটি। তবে এই সময়টায় প্রতিষ্ঠানটির কম্পিউটার সরঞ্জাম বিক্রি লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। চলতি বছর বিক্রি $630 কোটি ছাড়ানোর প্রত্যাশা মাইক্রোসফট কর্তৃপক্ষের। Next week, analysts say revealing the cuts ahead of time reinforces the companies. With Finland-based Nokia bearing the brunt of the cuts, the EU is likely to take a close look at Microsoft's move. এপ্রিলে কমেছে চীনের উৎপাদনশীল খাতের কার্যক্রম। চলতি মাসে দেশটির
ক্রয় ব্যবস্থাপনার সূচক কমে দাঁড়িয়েছে 49.2%। অথচ মার্চেই দেশটির পিএমআই ছিল 42.2%। বছরের প্রথম প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি হয়েছে 7%। মূলত বিশ্ব অর্থনীতির ধীর গতির কারণে দেশটির উৎপাদনের পাশাপাশি ভোক্তা ব্যয় কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে সুদের হার কমানো সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। As China tries to shift production-based economy to one more focused on services to combat the slowdown. ন্যূনতম মজুরি বাড়ানো নিয়ে শ্রমিক বিক্ষোভের পর এবার বিক্রি কমায় লোকসানের মুখে পড়েছে মার্কিন রিটেইল চেইন শপ ম্যাকডোনাল্ডস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ডলারের মান শক্তিশালী হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী বিক্রি কমেছে 2%। তবে সবচেয়ে বেশি বিক্রি কমেছে এশিয়ায়, আর এ খবরে কমেছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম। অবশ্য সামনের মাস থেকে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা প্রকাশ করেছে ম্যাকডোনাল্ডস। All-day breakfast, and he will soon add premium burgers to the menu for a limited time. And he has moved to curb use of antibiotics in chicken. Easterbrook said today McDonald's is employing founder Ray Kroc. আবারও আপনাদের জানিয়ে দেব এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ব্যবস্থাপনা দক্ষতাকে কাজে লাগিয়ে 128 বছরে চট্টগ্রাম বন্দর সূচকে এগিয়েছে 4 ধাপ। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ছুঁয়েছে 2টি মাইলফলক। আমদানি বাড়ায় রাজধানীর পাইকারি বাজারে কমেছে অধিকাংশ নিত্যপণ্যের দাম। নতুন চাল বাজারে এলেও আশানুরূপ বেচাকেনা না হওয়ায় লোকসানের আশঙ্কা আড়তদারদের। এবং দফায় দফায় বৈঠকের পরও গ্রিসকে ঋণ দেওয়ার ব্যাপারে একমত হতে পারেনি ইউরোজোন। অর্থনীতি পুনর্গঠনের পরামর্শ ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।